স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছি আমি প্রিমা জামান। শুধু পোশাক নয়, ঈদে অনেকেই কিনে থাকেন নতুন মোবাইল হ্যান্ডসেটও। ঈদ উপলক্ষে তাই মোবাইল হ্যান্ডসেট বিপণীগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। এখন পর্যন্ত বিক্রির পরিমাণও বেশ ভালো বলে জানিয়েছেন বিক্রেতারা। আজ আমরা আলোচনা করব মোবাইল হ্যান্ডসেটের বাজার নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক এবং ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের হেড অব সেলস জহিরুল ইসলাম। তবে আজকের আলোচনা যাওয়ার আগে মোবাইল হ্যান্ডসেটের বাজার নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখব। সময়ের সাথে পরিবর্তন এসেছে ঈদে পছন্দের পণ্য কেনাকাটায়। নতুন পোশাক পরিচ্ছদের সাথে ঈদে অনেকেরই পছন্দের পণ্যের তালিকায় থাকছে নতুন মোবাইল হ্যান্ডসেট। ক্রেতা আকর্ষণে ঈদে অনেক হ্যান্ডসেটে দেওয়া হচ্ছে নানা রকম ছাড় আর উপহার। নিজের প্রয়োজনে বা প্রিয়জনকে উপহার দিতে তাই মোবাইল সেটের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। নরমালি সারা বছর কিনলে আমরা ডিসকাউন্টগুলো পাই না, কিন্তু ঈদ উপলক্ষে দেখা যাচ্ছে এখানে আমরা অনেক ডিসকাউন্ট পাচ্ছি। এর জন্য আসলে ঈদের মধ্যে একটা বেছে নেওয়া। ঈদ উপলক্ষে কিছু টাকা আসলো হাতে, আর একটা মোবাইলও কেনা খুব জরুরি ছিল, যে কারণে ফোনটা কেনা আসলে। ঈদের আগে বিক্রির পরিমাণ আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। ঈদ উপলক্ষে আমাদের কাস্টমারের সারা বিগত 3 দিন আমরা যে সারাটা পাইছি, সারা মাস সেই সারাটা পাইনি। বিগত 3 দিনের সেলে আমরা বুঝতে পারতেছি যে আসলে আমরা যে একটা ঈদে যে একটা টার্গেট দিয়ে থাকি যে আমাদের সব থেকে আমরা এত টাকা সেল করব, আমরা সেটা হিট করতে পারবো ইনশাআল্লাহ। ঈদ উপলক্ষে আমরা 3টা প্রোডাক্টে ছাড় দিয়েছি, 590 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত ছাড় আছে। মোবাইল বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে গেল কয়েক বছরে ঈদ উপলক্ষেই তাদের বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। বছরে যে 12 মাসে যে মোবাইল ফোন সেলটা হয় তার মধ্যে সবচেয়ে বেশি সেল হয় হচ্ছে গিয়ে এই রোজার ঈদে। ইভেন তো অন্য 12 মাসের মধ্যে আপনি যদি কম্পেয়ার করে থাকেন, সবচেয়ে বেশি পিক সিজন হচ্ছে আমাদের এই সিজন। তবে বাজেটে হ্যান্ডসেটের উপর সারচার্জ আরোপ করায় বিক্রির প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা করেন তিনি। তৈমুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের আলোচ্য বিষয় নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখলাম। জনাব রেজওয়ানুল হক এবং জনাব জহিরুল ইসলাম, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই জনাব রেজওয়ানুল হক আপনার কাছে জানতে চাইবো, আমরা ইতিমধ্যে যে প্রতিবেদনটি দেখলাম যে ঈদে আমাদের অনেক কেনাকাটার মধ্যে এখন নতুন করে আসলে নতুন মাত্রার আরেকটি সংযোজন হয়েছে মোবাইল হ্যান্ডসেট, এবং আমরা খুব রাতারাতি মোবাইল হ্যান্ডসেট এখন চেঞ্জও করি। সেই ক্ষেত্রে আপনার কাছে ওভারঅল যদি আমি মোবাইলের বাজার সম্পর্কে জানতে চাই, আপনার কি অভিমত হবে? দেখুন, বাংলাদেশে মোবাইল ফোনের কিন্তু যে মোবাইল ফোনের সংখ্যা, বিক্রির সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। হ্যাঁ, আমি একটু আপনাকে যদি পরিসংখ্যান দিই যে 2012 সালে যেখানে বাংলাদেশে মোবাইল ফোন বিক্রি হয়েছিল 1,70,00,000-এর মতো, 2013-তে কিন্তু সেটা 2,20,00,000 ছাড়িয়ে গিয়েছে। তার মানে গত বছরই কিন্তু লাস্ট ইয়ার আমরা 2 কোটির উপর মোবাইল ফোন বিক্রি করছি, 2,20,00,000। আমরা এবারও এক্সপেক্ট করছি যে একটা বড় সেল হবে মোবাইল ফোন বাজারে। সো মোবাইল ফোন কিন্তু দিন দিন আমাদের প্রায় 30, আমরা দেখছি যে বিগত 7-8 বছর ধরে আমরা কম্পেয়ার করে দেখি 30%-এর উপর কিন্তু একটা গ্রোথ মোবাইল ইন্ডাস্ট্রিতে আছে। সো এই বছর আমরা এক্সপেক্ট করতেছি যে একটা মোবাইল ফোনের ভালো সেল হবে। আর এই সেলের পিছনে কিন্তু বেশ কয়েকটা কারণ কাজ করছে। আপনি জানেন যে মোবাইলে কিন্তু দিন দিন হচ্ছে প্রোডাক্টের প্রাইস কমছে এবং নিত্য নতুন ফিচার আসতেছে। এবং আগে কিন্তু মানুষ মোবাইল ফোনের ব্যাপারে শুধুমাত্র টক টাইম হিসেবে ইউজ করতো, সেটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু সে টক টাইমের বদলে তার একটা নেসেসারি প্রোডাক্ট হয়েছে। সো নেসেসারি প্রোডাক্টের সাথে যেটা হচ্ছে যে মানুষ কিন্তু এখন আপডেট থাকতে চাচ্ছে। সে কিন্তু মানে যে নতুন ফিচার সেটা মানে অলওয়েজ চেঞ্জে একটা ফোবিয়া দেখা যাচ্ছে। আমরা দেখছি যে আগে যেখানে মানুষ 4 বছর বা 5 বছর গিয়ে মোবাইল ফোন চেঞ্জ করতো, সেটা এখন 3 বছর থেকে 2 বছর এসে দাঁড়িয়েছে। সো এই যে একটা বড় মার্কেট, কিন্তু একটা বিশাল বড় রিপ্লেসমেন্ট মার্কেট তৈরি হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় এখন যে মার্কেট সেটা রিপ্লেসমেন্ট, এবং এই মানুষ কিন্তু মোবাইল ফোনের চেঞ্জের যে একটা টেকনোলজিক্যাল আপডেট থাকার যে ইচ্ছা সেটা দেখে আসছে। এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সবসময় আমরা দেখেছি এই ঈদের সময় মোবাইল ফোন আমাদের সারা বছরের যে সেলটা হয় তার সবচেয়ে বেশি সেলটা হয় এই ঈদের সময়, এবং রোজার ঈদে স্পেশালি মোবাইল সেলটা অনেক বেড়ে যায়। আপনাকে ধন্যবাদ। জনাব জহিরুল ইসলাম, আপনার কাছে যদি একই কোশ্চেন করি, জনাব রেজওয়ানুল হক যেটা বলছিলেন ঈদের সময় সবচেয়ে বেশি সেল হয়, পাশাপাশি টেকনোলজিক্যালি এখন সবাই আপগ্রেড থাকতে চায়, সেই ক্ষেত্রে টেকনোলজিক্যালি এই জায়গাগুলোতে কিভাবে আপনারা কাজ করছেন এবং মোবাইলের বাজার সম্পর্কে আপনারও কি অভিমত? রেজন ভাইয়ের সাথে আমি একমত। হ্যান্ডসেটের মার্কেট গ্রোয়িং মার্কেট, বাট যদি এভাবে দেখি, এখন মোবাইল ফোনটা মানুষের জন্য নেসেসিটি, মানুষের জন্য প্রয়োজন। মানুষ শুধু ঈদেই হ্যান্ডসেট বেশি সেল হয় তা না, অবশ্যই ঈদে একটা পার্সেন্টেজ গ্রো করে, বাট দ্য থিং ইজ প্রত্যেক মাসে কিন্তু হ্যান্ডসেটের সেল গ্রো করছে। আর আমরা এখন নিত্য নতুন কোনো কিছু বাজারে আসলে আমরা আবার আমাদের পুরোটা চেঞ্জ করতে চাই। এক্স্যাক্টলি, মানুষজন খুব ফ্রিকোয়েন্ট চেঞ্জ করে। এই জন্য এগুলোর নতুন নতুন ইনোভেশন নিয়ে স্যামসাং গ্লোবালি কাজ করছে।
প্রচুর কাজ করছে মানুষের নতুন নতুন কিভাবে নতুন টেকনোলজিগুলোর সাথে মানুষকে পরিচিত পরিচয় করানো করে যায় দেওয়া যায়। অফকোর্স সিম্পনি অলসো কাজ করছে। আচ্ছা, ধন্যবাদ জনাব জহিরুল ইসলাম। জনাব রিজওয়ানুল হক, আপনার কাছে আমি এখন যে বিষয়টি জানতে চাইবো যে যেহেতু আমাদের বাজেট পাস হয়ে গিয়েছে, সেই বাজেটে আমরা দেখেছি মোবাইল হ্যান্ডসেটের উপর সারচার্জ বসানো হয়েছে, এটার কি ইম্প্যাক্ট আসলে মার্কেটে পড়েছে? প্রথমেই বলি যে মোবাইল ফোনে যে বাজেট এবার নতুন করে করা হয়েছে, নতুন করারও আসলে এটা পুরোটাই একটা ভালো মানে ইফেক্ট করেছে। আপনি জানেন যে মোবাইল ফোনের উপর ডিউটি ছিল অনলি 10%, সেখান থেকে এখন কিন্তু সেটাকে বাড়িয়ে 20% করা হয়েছে, অলমোস্ট দ্বিগুণ। এবং আমরা বলি যে সবসময় যে বাংলাদেশের যে ডেভেলপমেন্টটা হচ্ছে ডিজিটালাইজেশনের এবং যে ডেভেলপমেন্ট আমরা দেখছি সেটা কিন্তু একমাত্র পূর্বশর্ত হচ্ছে ডিভাইসটা অ্যাভেলেবল করা, কারণ উইদাউট ডিভাইস কিন্তু আপনি কোনোভাবে রিচ করতে পারবেন না। যেই আমরা ডিজিটাল বলি যত কিছুই বলি, ইন্টারনেট বলি বা বলি, আপনাকে ডিভাইস অ্যাভেলেবল করতে হবে। আর এই ডিভাইস অ্যাভেলেবিলিটি এক নম্বর শর্ত হচ্ছে ডিভাইসের দামটা কম হতে হবে। বাংলাদেশে যে মোবাইল ইন্ডাস্ট্রি এই যে 2 কোটির উপরে ছাড়িয়েছে, এটা কিন্তু একমাত্র কারণ হচ্ছে যে মোবাইলের প্রোডাক্টের প্রাইস কমে যাওয়াতে। আগে যখন মোবাইলের প্রাইসটা অনেক হাই ছিল, এক সময় সেটা 10,000 এর উপর ছিল, তখন কিন্তু এত বড় ইন্ডাস্ট্রি ছিল না। সো এখন মোবাইল ফোন চলে আসছে সেটা 1000 টাকা, এবং আপনি দেখবেন যে এখন কিন্তু 950 টাকার মধ্যে আপনি একটা বেসিক ফোন পাচ্ছেন। কিন্তু এই ক্ষেত্রে তো কোয়ালিটির ব্যাপারটাও আসলে কতটুকু এনশিওর হচ্ছে? কোয়ালিটি তো অলরেডি ম্যাচিউর, কারণ হচ্ছে কি একটা টেকনোলজি এমন একটা জিনিস, এটা কিন্তু আপনার দিন দিন আপডেট হচ্ছে এবং প্রাইস কমছে। আপনার মোবাইল ইন্ডাস্ট্রি কিন্তু গত 10 ইন্ডাস্ট্রি হওয়ার শুরু পর থেকে সেই প্রাইস হাই থেকে কমতে কমতে কিন্তু আছে এখানে আসছে, এবং এটা আপনাকে করতে হবে, কারণ যখন ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হয়, ম্যাচিউর হয়, তখন প্রোডাক্টের প্রাইসটা কমে যায়। তো মোবাইলের যে প্রাইসটা কমছিল, বাংলাদেশে মোবাইল ইন্ডাস্ট্রি গ্রোথের দুটো জায়গায় গ্রোথ হচ্ছিল। একটা হচ্ছে বেসিক ফোন, যারা 950 টাকা একদমই লো লেভেল কাস্টমার আমরা যারা বলি, আরেকটা হচ্ছে গিয়ে লো এন্ড স্মার্টফোন। আপনি জানেন যে আরেকটা বাংলাদেশে মার্কেট তৈরি হচ্ছে স্মার্টফোন। এই দুটো মার্কেটে বড় হওয়ার পিছনে কিন্তু পূর্বশর্ত হচ্ছে মোবাইল প্রাইসটা কমে যাওয়া। আমরা দেখেছি যে 10%-এর পরে 20% করাতে যে 950 টাকায় মোবাইল ফোন পাওয়া যেত, সেটা 1000 টাকার উপরে হয়ে যাচ্ছে। এবং আমরা 4000 টাকার নিচে যে স্মার্টফোনটাকে আশা করছিলাম যে কাস্টমার থেকে 3G স্মার্টফোন, সেটা 4000 টাকার উপর হচ্ছে। সো এটা একটা বড় ইফেক্ট। আমরা বলছি যে আমরা গভর্নমেন্টকে বলেছি, আমরা আগে থেকে বলছি যে একটা বড় ইফেক্ট পড়বে। আমরা বলছিলাম যেহেতু বাংলাদেশের ডেভেলপমেন্ট এখন হচ্ছে এই স্টেজে, যে ইকোসিস্টেমটা দাঁড়াচ্ছে টোটাল, আপনি দেখবেন যে ই কমার্স এবং ইন্টারনেটের যে ইকোসিস্টেম আমাদের হাসছে, এই সময় কিন্তু আমাদের মোবাইল প্রোডাক্টের প্রাইসটা বাড়ানো উচিত না। একটা ডেভেলপমেন্ট স্টেজে আছে, আমরা পিক আওয়ার আছি, সো এই সময়টা আমাদের কম রাখা উচিত। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় ট্যাক্সটা যেটা করা হয়েছে সেটা অতিমাত্রা বেশি। এখন এর উপর যখন 1% সারচার্জ, 1% সারচার্জ হয়তো আপনাদের কাছে মনে হবে তেমন কিছু না। আমি আবার অন্যদিকে যদি বলি, এই পুরো টাকাটাই গভর্নমেন্টের জন্য কোনো কিছু না। যে টাকাটা ধরুন আমাদের টোটাল 3.5 থেকে 4,000 কোটি টাকার মার্কেট, সেটার মধ্যে 1% সারচার্জ হয়তো 40 করোড় টাকা হবে, সেটা গভর্নমেন্টের জন্য কিছু না। কিন্তু 1% আমার যে এখানে আমাদের এন্ড লেভেলের কাস্টমারদের পর্যন্ত আসলে অনেক বড় কিছু। সো আমার কাছে মনে হয় ওই 1% কাস্টমার জন্য একটা নেগলিজিবল অ্যামাউন্ট, সেটাকে যদি গভর্নমেন্ট না বলে কাস্টমারকে ফোকাস করে, তাহলে তার জন্য অনেক কিছু হয়। একই কোশ্চেন যদি আপনার কাছে করি জনাব জহিরুল ইসলাম, যে আপনাদেরও তো এন্ড থেকে আপনারা এই ক্ষেত্রে প্রাইজের একটা ব্যবধান পড়বেই। হ্যাঁ, প্রাইসের একটা ব্যবধান পড়ে। আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, স্যামসাং গ্লোবালি স্মার্টফোনের জন্য নাম্বার 1। আমরা যখন স্মার্টফোন ইম্পোর্ট করি, এই ক্ষেত্রে প্যারালাল ইম্পোর্ট, যেটা গ্রে প্রোডাক্ট আমরা যেগুলো বলি, আনঅথরাইজড প্রোডাক্ট যেগুলো বাংলাদেশে আসে, এগুলোর সাথে প্রাইসের ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে যে জিনিসটা হয়, কাস্টমার চিটেড হয় বিকজ অফ এই প্যারালাল প্রোডাক্টগুলো অনেক ক্ষেত্রে রিফারবিশড প্রোডাক্ট, দ্যাট মিনস এগুলো 3 মাস বা 6 মাস ইউজ হওয়ার পরে ওগুলো রিসাইক্লিং হয়ে আবার বাংলাদেশে আসছে, বাট বাংলাদেশের কাস্টমাররা জানছে না যে এটার। হ্যাঁ, কারণ আমি যদি একটু আপনাকে বলি যে দোকানে গেলে অনেক সময় আমরা দেখি যে স্যামসাং এর একটি প্রোডাক্টই ধরেন, আমি বললাম যে হ্যান্ডসেট যেই প্রাইসটা আমি দেখতে পাচ্ছি নর্মাল দোকানে, সেটা আবার আমি স্যামসাং এর শোরুমে গিয়ে দেখছি একটু বেশি প্রাইস, তখন কাস্টমার একটু কনফিউজ হয়ে যায়। এই ক্ষেত্রে ওয়ারেন্টির বিষয়টাও কাজ করে। এক্স্যাক্টলি, সেক্ষেত্রে আমরা ওয়ারেন্টি প্রোভাইড করছি, বাট এক্ষেত্রে নতুন ডিউটি স্ট্রাকচারে আমাদের জন্য প্রবলেম হয়ে গেছে, প্রাইস ডিফারেন্সটা অনেক বেড়ে গেছে। তো সেক্ষেত্রে এই জায়গাগুলো থেকে আপনারা কাজ করছেন, এই ডিফারেন্সিয়েটটা যে হচ্ছে, এগুলো মার্কেটে যে ফেক ফেক প্রোডাক্ট নিয়ে আমরা কনজিউমারদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর চেষ্টা করছি। গভর্নমেন্টের এন্ড থেকে কিছু ইনিশিয়েটিভ নেওয়ার ব্যাপার আছে, এগুলো নিয়ে নেগোসিয়েশন চলছে। জি, জনাব জহিরুল ইসলাম এবং জনাব রিজওয়ানুল হক, আপনাদের দুজনের সাথে আমি আরো আলোচনায় ফিরবো, আমাদের বিরতির সময় হয়ে এসেছে। থ্যাংক ইউ। আলোচনার এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরে, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি মোবাইল হ্যান্ডসেটের বাজার নিয়ে। জনাব রিজওয়ানুল হক এবং জনাব জহিরুল ইসলাম, আমি জহিরুল ইসলামের সাথে বিরতির আগে কথা বলছিলাম যে ইলিগাল ওয়েতে যে মোবাইল হ্যান্ডসেটগুলো আসছে, এবং উনি বলছিলেন যে এখানে কনজিউমারদের অ্যাওয়ারনেস বাড়ানোর কথা। এখন আমি যদি জনাব রিজওয়ানুল হক আপনার কাছে জানতে চাই, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করছেন, যেহেতু ইলিগাল প্রোডাক্টগুলো আসার ফলে প্রাইসের একটা খুব বেশি তফাৎ থাকে?
দেখেন আমরা যখন বলেছি যে মোবাইলে যে ট্যাক্সটা ইনক্রিজ করা হয়েছে যে নতুন করার সেটার পর কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে ইলিগেল ইম্পোর্টটা বেড়ে যাবে। জি। কারণ হচ্ছে 20% ট্যাক্স দিয়ে কিন্তু আর মোবাইল আমি জানি না এই 20% যখন ট্যাক্সে যখন করা হচ্ছিল তখন কিন্তু প্রথম অনেক দিন পর 128টা আইফোন নিয়ে এয়ারপোর্টে মানে অবৈধ চোরাই পথে ইন্ধনে আসা ধরা ধরা পড়ে, ধরা পড়ে। প্রথম কিন্তু অনেক দিন পরে। First time, So তার মানে কি দ্যাট মিন্স হচ্ছে কি অলরেডি স্টার্টেড। এবং আরেকটা বড় ব্যাপার যেটা হবে যে আন্ডার ইনভয়েসিং হবে। ধরেন আপনার 100 টাকা ভ্যালু হ্যান্ডসেট হয়তো 60 টাকা ডিক্লেয়ার করবে, তাহলে আপনার যে 40 টাকা যে সেটা কিন্তু একটা বড় গ্যাপ হবে। আমরা যেটা বলছি যে এই অবৈধটাকে বন্ধ করার জন্য কিন্তু আমরা বলেছিলাম যে ট্যাক্সটাকে কমানো হোক। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বলে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু আপনার টোটাল ট্যাক্স হচ্ছে 7%। সো আমাদের যেখানে 20% একটা দুটো পার্শ্ববর্তী দেশের যদি ডিফারেন্স থাকে তাহলে কিন্তু একটা বড় ইফেক্ট পড়ে। আমরা কোন কোন দেশগুলো থেকে বেশি ইম্পোর্ট করছি এই ক্ষেত্রে? যে না, আমাদের চায়না থেকে আমরা সব চায়না থেকে কিন্তু আমরা বলছি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও যে আমাদের ইলিগাল ট্রেড যেখানে হয় বর্ডারটা বেশি থাকে এখানে, সেখানে একটা প্রবলিটি থাকে। তবে আমরা গভর্নমেন্টের সাথে কাজ করছি যে এটাকে কিভাবে বন্ধ করা যায়। এই জায়গাটা যেটা সবচেয়ে বড় কাজ করার দরকার সেটা হচ্ছে আমরা বলছিলাম যে বাংলাদেশে একটা সেন্ট্রাল আইএমইআই ডাটাবেস হওয়া উচিত, সিআইডি। সেন্ট্রাল আইএমইআই ডাটাবেসটা কি করবে, আমরা কিন্তু প্রত্যেকটা হ্যান্ডসেটের এগেইনস্টে একটা আইএমইআই নাম্বার থাকে, সেই আইএমইআই নাম্বারটা উই নিড টু টেক পারমিশন ফ্রম দ্য বিটিআরসি। বিটিআরসি যেটা করে রেগুলেটরি আমাদেরকে পুরো ওটাকে লিগ্যাল পারমিশন দিয়ে আইএমইআই নাম্বার তুমি ইম্পোর্ট করতে পারবা। কিন্তু সে কিন্তু ওই পারমিশন দেওয়ার পরেই শেষ। Nobody is there to checking in the customs কিন্তু সেটা কেউ চেক করছে না। অন দ্য আদার হ্যান্ড আমার অপারেটর যখন অ্যাক্টিভেশন হচ্ছে সেও কিন্তু চেক করছে না যে আমি নাম্বারটাকে দ্রুত ইম্পোর্ট হয়েছে কিনা। একটা কাস্টমার যদি চেক করতে চায় আমার ওয়েদার আমি বাইং দিস হ্যান্ডসেট এই আমি নাম্বারটা কি ট্রু লিগ্যাল ওয়েতে ইম্পোর্ট হয়েছে কিনা বা কে ইম্পোর্ট করেছে সেটাও কিন্তু নাই। সো আমরা বলছি যখন আমরা বিটিএস থেকে পারমিশন নিচ্ছি সেখানে যদি একটা সেন্ট্রাল ডাটাবেস করা যায় যেটা কাস্টমস অ্যাক্সেস করতে পারবে, অন দ্য আদার হ্যান্ড বিটিএসসি অপারেটরকে বলবে এই আইএমই নাম্বারগুলো শুধুমাত্র অপারেটর অ্যাক্টিভেট হতে পারবে, অন্য আইএমই নাম্বার অপারেটর অ্যাক্টিভেট হতে পারবে না। তাহলে আপনি বুঝতে পারবেন যেগুলো বৈধ পথে ইম্পোর্ট হয়েছে শুধু সেগুলোই এই নেটওয়ার্কে কাজ করবে, অবৈধ কোনো হ্যান্ডসেট আর নেটওয়ার্কে কাজ করবে না। সো আমরা যদি কম্বাইনলি এই একটা জয়েন্ট কাজ করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশে ইলিগাল একদম বন্ধ হয়ে যাবে। তখন আপনি 30% ট্যাক্স করলেও ট্যাক্স ইম্পোজের কারণে যে আমরা ইলিগাল ইম্পোর্টটা পারে সেটা কিন্তু অনেক কমে যাবে। আমরা এমনটাই প্রত্যাশা করব। জানাব আমি রেজন ভাইয়ের সাথে জাস্ট একটু অ্যাড করি। জি, অবশ্যই। হ্যাঁ, এটাতে আসলে ইলিগাল ইম্পোর্টে গভর্নমেন্ট কিন্তু বড় ধরনের একটা রেভিনিউ লস করছে। কারণ প্রচুর ইলিগাল হ্যান্ডসেট ইম্পোর্ট হয়, এটার ভ্যালু যদি ওভারঅল ভ্যালু যদি দেখেন সেক্ষেত্রে গভর্নমেন্ট বড় ধরনের একটা রেভিনিউ লস করছে। আচ্ছা, আর সেক্ষেত্রে আমি এবার আরেকটু আপনার কাছে যেটা জিজ্ঞেস করব জনাব জহিরুল ইসলাম, যে আমাদের তো প্রোডাক্ট হিসেবে স্যামসাং অনেক জনপ্রিয় এবং সেই ক্ষেত্রে স্যামসাং এর সেল আপনিও যেমনটি বলছিলেন যে বেশ ভালো। এখন আপনারা কি ধরনের মানে কোন প্রোডাক্টগুলোর প্রতি আসলে কাস্টমারদের ঝোঁক বেশি? আমাদের বেসিক্যালি আমরা কয়েকটা সেগমেন্টে কাজ করি। জি। আমাদের বার ফোন একটা সেগমেন্ট আছে, ফিচার ফোন আমরা বলি, আর একটা হচ্ছে এন্ট্রি স্মার্টফোন, একটা মিড স্মার্টফোন আর একটা হাই এন্ড স্মার্টফোন। আচ্ছা। তো আমাদের এখনকার ক্রেজ যে জিনিসটা কাস্টমারদের মধ্যে সবচেয়ে বেশি যেটা যাচ্ছে মিড স্মার্টফোনে যদি বলি S22 একটা মডেল আছে আমাদের, গ্যালাক্সি S22, গ্যালাক্সি কোর 2 একটা আমরা এই দিন নতুন লঞ্চ করেছি, এরও খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। তারপর হাই মিড এন্ডে যদি দেখি সেক্ষেত্রে গ্যালাক্সি গ্র্যান্ড 2 এটা আমাদের সুপার হিট মডেল। এটা অলমোস্ট আমাদের সেলের টার্গেট অ্যাচিভ করে আরো 20% কন্ট্রিবিউট করে টোটাল সেলের। এটা আমাদের টার্গেট অ্যাচিভ করে আমরা ওভার অ্যাচিভড বলতে পারেন এটা। আর সামনের দিনগুলোতে কি কোনো প্রোডাক্ট লাইনে চেঞ্জ আনতে যাচ্ছেন আপনাদের? হ্যাঁ, আমাদের নতুন অনেকগুলো প্রোডাক্ট সামনের দিনগুলোতে আসবে, যেগুলো আমরা কোরবানি ঈদের আগে প্ল্যান করছি। অনেকগুলো নতুন প্রোডাক্ট আসছে বাংলাদেশে। আরও একটা জিনিস আমরা খেয়াল রাখছি স্পেশালি যে লোকাল কনজিউমারদের ধারণা স্যামসাং এর হ্যান্ডসেটের প্রোডাক্ট অনেক বেশি, আসলে তা কিন্তু না। স্যামসাং যে জিনিসটা দেয় বাংলাদেশের কনজিউমারদের, একটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট আর একটা হচ্ছে সার্ভিস। এই দুটো জিনিস স্যামসাং বাংলাদেশের আমাদের কনজিউমারকে আমরা এই জিনিসটা এনশিওর করতে চাই। সেক্ষেত্রে প্রাইস একটু হাই হবে, বাট আমরা কাজ করছি ওভারঅল আরও মানুষের কাছে কিভাবে সাধারণ মানুষের কাছে রিচ করা যায় আমাদের স্যামসাং ডিভাইসগুলো নিয়ে। আচ্ছা, ধন্যবাদ জনাব জহিরুল ইসলাম। জনাব রেজওয়ানুল হক, আপনার কাছে এখন যে বিষয়টি জানতে চাইবো যে আপনাদের মোবাইল হ্যান্ডসেটের ক্ষেত্রে যে টার্গেটটা আপনারা সেট করে রাখেন, যেটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন গত বছরও অনেক ফিল আপ হয়েছে, সেক্ষেত্রে এবারের টার্গেট কেমন, আর সেক্ষেত্রে আপনাদের টার্গেট ফিল আপের ক্ষেত্রে কতটুকু অগ্রসর হয়েছেন? এই বছর যেটা দেখেছি যে আসলে আমরা বছরের শুরুতে কিন্তু ধরেছিলাম যে প্রায় 2.5 কোটি মোবাইল ফোন বিক্রি হবে এবছর বাংলাদেশে, বাট আমরা 6 মাস তো অলরেডি পার হয়ে গেছে। সো আমরা এটা বুঝতে পারছি, এটা গার্ডস ফিলিং চলে আসছে যে আমরা যে এক্সপেকটেশন করেছিলাম বা যে গ্রোথ এক্সপেকটেশন করেছিলাম সেটা এবছর হবে না। এর কয়েকটা কারণ ছিল। আমরা দেখেছি যে প্রথম কোয়ার্টারে একটা রাজনৈতিক পলিটিক্যাল আনরেস্ট ছিল, কান্ট্রিতে
ইন্ডিয়াতে পলিটিক্যাল আনরেস্টের কারণে কিন্তু আমাদের মোবাইল ফোন বিজনেসটা খুব ডাইরেক্টলি ইনভলভ। সো সেখানে আমাদের মোবাইল ফোন প্রায় 25% মতো ডিক্রিজ করলো। দেন আবার নতুন করে ট্যাক্স যে আরোপ হলো সেটার পরে কিন্তু আমার মোবাইল ফোন আবার 15-20% এফেক্ট করে। সো এই টোটাল আমরা যে দুটো বড় বড় ধাক্কা, আমাদের কাছে মনে হচ্ছে যে হয়তো এই বছরে এই পর্যন্ত অলমোস্ট আপনার 6 মান্থের মধ্যে আমরা 1 কোটির মতো কাছাকাছি বুঝতে পেরেছি। সো পুরোটা বুঝতে পারিনি। সো আমার কাছে যেটা মনে হচ্ছে পার্সোনাল যেটা যে হয়তো গত বছরের সমান হবে বা কিছু পরিমাণ কম হবে, কিন্তু বেশি করা মনে হয় এবছর সম্ভব হবে না আমাদের। আচ্ছা, আপনারা কি এই ক্ষেত্রে দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন? আই মিন আমাদের কিন্তু দেশীয় কোনো সেট কোম্পানি আমরা ইতিমধ্যে দেখেই রিসেন্ট একটি শুনেছি, কিন্তু এখনো সেটা মার্কেটে আসেনি। এখানে আমি বলি যে এখানে একটা মিসকনসেপশন আছে। আসলে দেশি মহল্য কিন্তু আমাদের কিন্তু দেশি ব্র্যান্ড অলরেডি স্টার্টেড। আপনি জানেন যে আমরা দেশি ব্র্যান্ড, আমি সিম্ফনি রিপ্রেজেন্ট করি। সো বাংলাদেশে কিন্তু অলমোস্ট 85% মার্কেট লোকাল ব্র্যান্ড, 15% হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। সো 85% লোকাল মার্কেটে এই জায়গাটা অনেক কনফিউজিং আসলে। লোকাল ব্র্যান্ড যেটা করছে এখানে কিন্তু টোটাল বাকি কাজটা সবই করছে, R&D হতে শুরু করে প্রোডাক্টের ডিজাইনিং সবকিছু করছে, বাট ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে চায়নাতে। এর কারণ হচ্ছে কি পুরো ওয়ার্ল্ডের 80% মোবাইল ফোন কিন্তু এখনো প্রোডাকশন হচ্ছে চায়নাতে, কারণ চায়নাতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা অনেক স্ট্রং। সো ওই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কারণে কিন্তু ও একটা অনেক স্ট্রং পজিশনে চলে গেছে, 80% উপর প্রোডাকশন করছে। আপনার অন দ্য হ্যান্ড বাংলাদেশে যদি বলি, বাংলাদেশ কিন্তু এখন আমরা স্টার্ট করিনি। এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আমাদের বছরে 2 কোটি মোবাইল ফোন দরকার হয়, ইন্ডিয়াতে দরকার হচ্ছে 25 কোটি। সেখানেও কিন্তু ইন্ডিয়া 25 কোটি মোবাইল ফোনে কিন্তু পুরো প্রোডাকশনে যেতে পারেনি, মাত্র 5% প্রোডাকশন করছে। আমরা কিন্তু হ্যাঁ মেবি দিস ইজ টাইম উই ক্যান স্টার্ট, বাট আমরা বলতে পারবো না এখনই আমরা প্রোডাকশনে পুরো সম্ভব, কারণ এটা একটা পুরো টেকনোলজিক্যাল ড্রিভেন ইন্ডাস্ট্রি এবং প্রতিদিন চেঞ্জ হচ্ছে। সো আমার কথা মনে হচ্ছে শুধু বাংলাদেশের মার্কেটকে ফোকাস করে কোনো ইন্ডাস্ট্রি যদি গড়ে ওঠে সেটা খুব বেশি হবে না, বাট যদি মনে হয় জিওগ্রাফিক্যালি আমি অ্যাডভান্টেজ পাবো, আমি কিছু দেশে এক্সপোর্ট করতে পারবো, তাহলে কিন্তু একটা প্রবাবিলিটি এখানে আছে। আরেকটা ব্যাপার যেটা বলেছি, অফকোর্স আমাদের এখনই শুরু করা উচিত। যদি আমরা দেখি যে এখানে থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমি অ্যাজ এ ইন্ডাস্ট্রির হিসেবে মনে করি যে আমাদের উই শুড স্টার্ট, এবং আমরা সি যে আমরা যদি ফিউচারে করতে পারি, কনজিউমারদের ভরসা ধরে রাখার জন্য এখন করা উচিত। জি জনাব জহিরুল ইসলাম, আপনার কাছে যেটা জানতে চাইবো যে এখন আপনারা যেহেতু ভালো ব্র্যান্ড হিসেবে কাজ করছেন এবং মার্কেটে অবশ্যই সেক্ষেত্রে অনেক কম্পিটিশন রয়েছে, এটাকে কিভাবে রিকভার করছেন বা আপনাদের চ্যালেঞ্জগুলো কি কি? আসলে আমাদের চ্যালেঞ্জেসগুলো হচ্ছে বেসিক্যালি কাস্টমাররা যে জিনিসটা চায়, কাস্টমারদের পারসেপশন থাকে যে ভালো প্রাইসের মধ্যে ভালো একটা হ্যান্ডসেট ইউজ করা। আর রিসেন্ট আপনারা জানেন যে 3G টেকনোলজি বাংলাদেশে ইন্ট্রোডিউস হওয়ার পরে স্মার্টফোনের যে মার্কেটটা গ্রো করছে দিন দিন, এভরিওয়ান ইজ ওয়ার্কিং। আই থিঙ্ক লোকাল কোম্পানি প্লাস ইন্টারন্যাশনাল কোম্পানি যারা আছে সবাই ওয়ার্কিং। এক্ষেত্রে স্যামসাংকে আমি অ্যাড বলবো। স্যামসাং ইনোভেশনে অলওয়েজ ফার্স্ট। তো এক্ষেত্রে আমরা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছি, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে, যেগুলো যেমন আমাদের আপনার রিসেন্ট দেখেছেন ফ্ল্যাগশিপ মডেলের মধ্যে S5 একটা মডেল আমাদের এসেছে, আপনারা দেখে থাকবেন। এটা বাংলাদেশে খুবই ভালো সেল হয়েছে, মানে এত প্রায় 60,000 টাকা প্রাইস, বাট বাংলাদেশের মতো মার্কেটে হিউজ পরিমাণ সেল হয়েছে। যেটা এটা নিয়ে আমরা রিসেন্ট একটা বড় ধরনের ক্যাম্পেইনও করেছি। এটা 45,000 সম্ভব শুধুমাত্র আস্থাটা মানে আপনারা অর্জন করতে পেরেছেন। কাস্টমারদের আস্থা অর্জন করার জন্য আমরা অনেকগুলো টেকনিক্যাল সাইড নিয়ে কাজ করছি। জি ধন্যবাদ জহিরুল ইসলাম। জনাব রেজানুল হক, সবশেষ আপনার কাছে যে কোশ্চেনটি করবো আমি, আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশের বাজারে সামনের দিনগুলোতে মোবাইল হ্যান্ডসেটের সম্ভাবনা কতটুকু? বাংলাদেশে কিন্তু মানে আনলাইকলি অন্যান্য ওয়ার্ল্ডের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রি কিন্তু হিউজ একটা পটেনশিয়াল মার্কেট। এখানে ব্যাপারটা যদি দেখেন আপনি যে আমরা হয়তো যে আমরা যে বলছি 2 কোটি কিন্তু কম না যদি টোটাল পপুলেশনে মোবাইল ফোন বলি, বাট এখনো কিন্তু এক্সপেকটেশন লেভেলটা আসেনি। রুরাল এরিয়াতেও তো আমাদের আসলে কাজ করতে হবে। লেভেলটা আসেনি। আমরা ধরে নিচ্ছি যে হয়তো 7 থেকে 8 কোটি লোকের মোবাইল ফোন ইউজ করছে, যদি বলছি আমরা 11 কোটি সাবস্ক্রাইবার, কিন্তু অনেকের আছে 2টা ফোন 3টা ফোন। আসলে সাবস্ক্রাইবার কিন্তু যদি বলি 100% ইউনিক ইউজার কিন্তু 7.5 থেকে 8 কোটি। যদি 7.5 থেকে 8 কোটি 3 বছর যদি মোবাইল ফোন চেঞ্জ করে, এখনো কিন্তু 2.5 কোটি টাকা মার্কেট অলরেডি রেডি। তার মানে একটা বড় মার্কেট কিন্তু এখনো আমরা অপেক্ষা করছি মার্কেট আসার জন্য। বাট অন দ্য আদার হ্যান্ড আরেকটা সবচেয়ে বড় যেটা গ্রোথ সেটা হচ্ছে স্মার্টফোনের গ্রোথ। স্মার্টফোনের গ্রোথ যেটা বলি যে টোটাল বাংলাদেশে মোবাইল ফোন 3 বছর আগে টোটাল স্মার্টফোন আর নন স্মার্টের রেশিও ছিল 1% 99%, সেটা এখন অলমোস্ট 15% চলে আসছে। অনেক দূরে গিয়েছে। স্মার্টফোন একটা বড় গ্রোথ হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে কিন্তু হিউজ একটা পটেনশিয়াল মার্কেট। ধন্যবাদ জনাব রেজানুল হক এবং জনাব জহিরুল ইসলাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আজ আলোচনা শেষ করছি। এই পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।